দেশে জ্বালানির সংকট পরিস্থিতির উন্নতি নেই। সড়কে দীর্ঘ অপেক্ষা চালকদের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। সরকারের নির্ধারিত দামের পরও বাড়তি টাকা গুনতে হচ্ছে এলপিজি কিনতে। 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2000 টাকারও বেশি। তীব্র ক্ষোভে গ্রাহক। প্রথম অধিবেশনের 6 দিনেই কর্মসূচি নিয়ে রাজপথে নামছে জামায়াত সহ 11 দল। পরিস্থিতি পর্যালোচনায় রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। দেশে গ্লুকোমা আক্রান্ত প্রায় 80 লাখ মানুষের অর্ধেকই অসচেতন। সুনিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ সংশ্লিষ্টদের। প্রণালীর কাছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। দেশে জ্বালানি তেল নিয়ে সংকট কাটছেই না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পাওয়ায় অভিযোগ অনেক গাড়ি চালকের। সকালে দেখা গেছে পেট্রোল পাম্পগুলোর আগের যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ বন্ধ। কিছু পাম্পে ডিজেল থাকলেও অকটেন পেট্রোল নেই। যে কয়েকটি পাম্প খোলা থাকছে সেগুলোতেও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। চালকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল মজুদের কথা বারবার বলা হলেও পাম্প মালিকরা চাহিদা মতো তেল সরবরাহ করছে না। সংকট দেখিয়ে বন্ধ রাখা হচ্ছে অধিকাংশ পাম্প। আর পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে চাহিদা মাত্র অর্ধেক তেল পাওয়া যাচ্ছে। সারা দেশে জ্বালানি তেল সংকটে বিপাকে গাড়ির চালকরা। আমরা একটু রাজধানীর খবর জানবো পরিবাগ এলাকার একটি পাম্প থেকে। যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, ঢাকার জ্বালানি পাম্পগুলোতে আজকের কি পরিস্থিতি দেখছেন, মালিকরা কি বলছেন? আমরা এখন দাঁড়িয়ে আছি একটি রাজধানীর একটি পেট্রোল পাম্পে, শাহবাগ এবং পরিবাগের ঠিক মাঝখানে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে। তবে এখানে আমরা সকালবেলা থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরেছি। আমরা দেখেছি জ্বালানি তেল সংগ্রহ করার জন্য বাইক এবং মোটর বাইক এবং ব্যক্তিগত গাড়ি সহ ডিজেল সরবরাহ করার জন্য বিভিন্ন রকমের গাড়ি, দীর্ঘ সারি আমরা দেখেছি। তবে একই সাথে আপনাকে সুনন্দা জানিয়ে রাখি যে বেশিরভাগ মোটর বাইকে তারা তাদের প্রয়োজনীয় তেল সরবরাহ করার জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করছে এবং একই সাথে এই সারিবদ্ধভাবে যারা দাঁড়িয়ে আছেন তাদের অধিকাংশের বাইকেই আসলে প্রয়োজনের তুলনায় যে তেল নেয়ার কথা সেটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা সরবরাহ দিচ্ছেন এবং একই সাথে তারা যে তেলের যে সংকটটি, যে চলমান সংকট পরিস্থিতি রয়েছে সেই সংকট পরিস্থিতি থাকার ফলে সরকার বিভিন্ন রকমের পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী এবং আমাদের ক্ষেত্রে তারা জানিয়েছে 30% তেল সাশ্রয় করবে। এবং আমরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে দেখেছি যেখানে নির্দিষ্ট রেশনিং যে পদ্ধতির মধ্যে দিয়ে তেল দেওয়া হচ্ছে সেই রেশনিং মধ্যে থেকেও অধিকাংশ মোটর বাইক চালক তাদের ট্যাঙ্কিতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা এসে আবারও লাইনে দাঁড়াচ্ছেন এবং তেল নিচ্ছেন, যাতে করে যারা খুবই গুরুত্বপূর্ণ কাজে এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনে যারা তেল সংগ্রহ করবেন তাদের জন্য অনেকটাই বিপাকে পড়ছে। আপনি শুধু জানেন যে রাজধানী জুড়ে কিছুটা গরমের দেখা দিয়েছে। সেই গরমকে উপেক্ষা করেও মানুষজন আসলে তারা এই দীর্ঘ অপেক্ষা করে তারা জ্বালানি তেল সংগ্রহ করছেন। আমরা একজন বাইক চালককে দেখছি তার ট্যাঙ্কিতে সম্পূর্ণ তেল ভরার সত্ত্বেও তিনি কেন তেল নিলেন? আমরা যে ট্যাঙ্কিতে লোড থাকলে ওই যে তেল দেখেন, তেলের মিটারটা দেখেন আপনি। ফুল ট্যাঙ্কি এই যে করলাম মাত্র, এই যে 500 টাকা তেল বললাম। ফুল ট্যাঙ্ক না, 600 টাকা তেল দিবে। ফুল ছিল না ভাই, 8 দিন পরে আসছি আজকে। আপনি তো তেল দিলেন, কি দেখলেন? এটা আনুমানিক 12 লিটারের ট্যাঙ্কি। ওনার তেল মোটামুটি যথেষ্ট ছিল, উনি চাইলে আরো 4 দিন পরেও নিতে পারতো, তারপরেও উনি আইসা তেল ক্রয় করছে। শুনুন, আপনাকে জানিয়ে রাখি যে বিক্রেতার সাথে আমার এখন কথা হচ্ছিল, তার সাথে কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছিল। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বেশিরভাগ বাইকে এই পেট্রোল পাম্পে যারা অবস্থান করছে, যারা তেল নিতে আসছেন, তারা বেশিরভাগ বাইকেই তেল পর্যাপ্ত থাকার পরেও মানুষ এসে এখানে তেল নেয়ার জন্য তারা লাইনে দাঁড়াচ্ছেন এবং পরিপূর্ণ ট্যাঙ্কি করে নিয়ে যাচ্ছেন, যেটি
অন্য যারা গুরুত্বপূর্ণ কাজে বা অতি প্রয়োজনে যারা জ্বালানি তেল সংগ্রহ করবেন তাদের খুবই বিপাকে পড়ছে বলে তারা জানিয়েছেন। সুনন্দা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে। দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। পাম্পে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। তেলের সংকটে হুমকির মুখে দেশের কৃষি ব্যবস্থা। লালমনিরহাটের ২৭টি পাম্পের বেশিরভাগই এখন অকটেন শূন্য। পাম্প কর্তৃপক্ষ জনপ্রতি ১০০ টাকার বেশি তেল না দেয়ার গন্তব্য পৌঁছে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন চালক ও সাধারণ মানুষ। পিরোজপুরেও জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে জেলার পরিবহন খাতে। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। সামান্য পরিমাণ পেট্রোল মিললেও তা পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি তেলের কার্ড বিতরণ কোনো পদক্ষেপ না নেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসলিমা আক্তার বিথি। বিথি, খাগড়াছড়ির প্রায় সবকটি তেলের পাম্প বন্ধ। তেল পৌঁছলে বিকেল ৩টা থেকে বিতরণ কার্যক্রম শুরু হতে পারে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এখন কি পরিস্থিতি দেখছেন? দিনের ন্যায় খাগড়াছড়িতে তেল সংকটের চিত্র তীব্র থেকে তীব্র হয়ে উঠছে। আমার পেছনে দেখা যাচ্ছে মানুষ অপেক্ষায় রয়েছে সেই সকাল থেকে বর্তমান অবধি, কিন্তু তারা তেল পাচ্ছে না। প্রত্যেকেরই অভিযোগ যে আজকে মাধ্যমে তেল দেওয়ার কথা, যাদের কৃষি কার্ড রয়েছে সেসব কৃষকরা লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা এখানে অপেক্ষা করছে, কিন্তু তেলের কোনো খবর নেই। অনেক কৃষকরা ক্ষুব্ধ হয়ে বলছেন আমাদের তো কার্ড নেই, কিন্তু আমরা কিভাবে এই তেল পাবো। আমি যদি কৃষকদের সাথে একটু কথা বলে জানতে চাই যে তাদের কি সমস্যা, তারা কেন এখনো দাঁড়িয়ে আছে, তেল পায়নি, তাহলে তারা তাদের বিষয়গুলো জানাবে। জি, আপনি তো একজন কৃষক, আপনার সমস্যা কি যদি একটু জানান। আমাদের সমস্যা তেল লাগে জরুরি। ধান ফুলে বেড়াইতেছে, সেই ধানে চাউল হইতেছে না পানির কারণে। বাগানে ওষুধ নষ্ট হয়ে যাইতেছে বাগান। এত টাকা খরচ করে এখন যদি সাধারণ তেলের জন্য আমরা ধ্বংস হয়ে যাই, তাহলে তো বাংলাদেশ চলবো কেমন করে। আজকে চাউলের দাম যে দাম আছে, চাউল যদি না হয় আমার জমিনে, আপনারা এই দাম কি চাউল পাবেন, আর আরো দাম বেশি বাইরে যাবো, তাহলে জনগণের আরো বিরুদ্ধে বাইরে যাবো। এটা আমার কথা। এটা যার কার্ডের দরকার অগ্রিম সবাইকে জানাই দেওয়া হোক, ওরা কাট করে নিয়ে আসবো। বর্তমানে এখন তেল দেওয়া হোক, এটা আমার। আপনার সমস্যা যদি একটু জানান। আমারও খালি জমিন, এখন তেল নাই, তেলের অভাবে আমার জমিন নষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়া, আপনি তো একজন ড্রাইভার বলেছিলেন, আপনার নিশ্চয়ই মাল রয়েছে গাড়িতে, আপনি একটু যদি জানান। আমরা সিএনজি চালিত মাহেন্দ্র চালাই। আমাদের গাড়ি অনেকগুলো, আমাদের দৈনিক 5 লিটার করে তেল দেয়, আমরা চলতে পারবো। আমাদের 3 লিটার করে তেল দেয়, আমাদের হয় না। আমাদের 90-96 কিলো গাড়ি চালাতে হয়। আমাদের 3 লিটার তেল দেয় না। আবার সকাল 6টার দিকে আসছি, এখনো তেল পাই না। বলতেছে দেবে, এখনো পাচ্ছে না। এই মানুষের কারণে মানে অনেক কিছু দেখতেছে না। আমাদের অনেক শ্রমিক আছে ড্রাইভার। আচ্ছা, আমাদের এই গাড়ির মেশো, আপনার সমস্যাটা যদি একটু জানান। আমি তো সকাল থেকে আসছি, আমাদের জমিগুলো এখন ধান বার হইতেছে, এখন চল হইতেছে না। এটার জন্য আমাদের তেল দরকার। আর শিকার কিন্তু আছে, আমার কিন্তু আনি নাই, আমি জানি না। কিন্তু যারা আছে এখানে, যারা আছে সবার কাছে নাই, কিন্তু আজকে যারা আছে তাদেরকে তেল দেওয়া হোক, এটাই আমার। জি, প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন যে এখন অনেক খারাপ অবস্থা। তেল না পেয়ে কৃষি ক্ষেত্রে যেই তীব্র সংকট দেখা দিচ্ছে এবং এটি হুমকি স্বরূপ সকলের জন্য, প্লাস খাগড়াছড়ির স্থানীয় সহ পর্যটকদের জন্যও। তবে এই সংকট খুব দ্রুতই নিরসন হবে, এমনটাই প্রত্যাশা সকলকে। সরকারের প্রতি তীব্র দাবি জানাচ্ছেন এখানকার লোকজন। খাগড়াছড়ি থেকে তেল সংকট নিয়ে এই ছিল সর্বশেষ আমার কাছে। বিথি, ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়া থেকে প্রায় 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে ফিরেছে শানগাং ফা শিয়ান নামে আরও একটি জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের ডিজেল নিয়ে আসা 10ম জাহাজ এটি। ভোরে 4টায় দিকে চীনের পতাকাবাহী জাহাজটি বহির্নোঙরে আসে। শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ে এমটি ইউয়ান জিংহে জাহাজ। বিপিসি জানিয়েছে, বাংলা জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে 2 সপ্তাহের মধ্যে অকটেনবাহী আরও 2টি জাহাজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে ব্যবসায়ীদের নেতাদের সাথে এই প্রথম বৈঠকটি বসতে যাচ্ছে। উচ্চ পর্যায়ের বৈঠকটিতে দেশের উৎপাদন ও বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট এবং অর্থনীতির নানা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা
হতে পারে। বৈঠকে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে বলে জানা গেছে। নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরিতে এই উপদেষ্টা পরিষদ কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্য পণ্য খাতের বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে থাকবেন। এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন। দেশের বিভিন্ন জেলার খুচরা ও পাইকারি বাজারে এলপিজি গ্যাস নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। লালমনিরহাটে 1750 টাকার গ্যাস সিলিন্ডারের দাম 1 লাফে বেড়ে ঠেকেছে 1900 থেকে 2000 টাকায়। প্রতিটি সিলিন্ডারের অতিরিক্ত অর্থ গুনতে হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ গ্রাহক। ভোক্তাদের অভিযোগ, শুধুমাত্র দাম বাড়িয়ে ক্ষান্ত হননি ব্যবসায়ীরা, তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। শহরের অধিকাংশ ডিলার ও খুচরা দোকানে এখন গ্যাসের সংকট। ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরেও সিলিন্ডার পাচ্ছেন না। বাজারে এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। ময়মনসিংহে 1450 টাকার গ্যাস বিক্রি হচ্ছে 1850 টাকায়। চট্টগ্রামেও এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। মাত্র 3 দিনের ব্যবধানে 12 কেজি সিলিন্ডারের দাম 1700 টাকা থেকে বেড়েছে 2200 টাকায়। একইভাবে 15 কেজি সিলিন্ডারের দাম 2000 টাকা থেকে বেড়ে হয়েছে 2500 টাকা। লালমনিরহাটে লাফিয়ে বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে বিস্তারিত জানাবেন, কি বলছেন ভোক্তারা? লালমনিরহাটের 5টি উপজেলায় আমরা গতকাল থেকে দেখেছি যে 1341 টাকা যেখানে রেট ছিল সেখানে কিন্তু 387 টাকা বেড়ে এখন প্রায় 1728 টাকা রেট হয়েছে। তো যদিও 1728 টাকা রেট থাকার পরেও আমরা দেখেছি যে লালমনিরহাটের বেশিরভাগই যে ডিলার পয়েন্টগুলো আছে সেইগুলো এলপিজিতে কিন্তু তারা রেট বেশি দামে বিক্রি করছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বিভিন্ন কিন্তু খুচরা যেখানে আছে, খুচরা যারা বিক্রেতা তারাও কিন্তু বেশি দামে বিক্রি করছে। আমরা যেটা ক্রেতাদের কাছে শুনেছি প্রায় 2100 থেকে 2200 টাকা করে কিনছেন। এবং তারা অভিযোগ যেটি করছে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে লালমনিরহাটের 5টি উপজেলা আছে তারা কিন্তু কোনো নজরে দিচ্ছে না এবং তারা কোনো অভিযানও পরিচালনা করছেন না। আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি বিগত দিনে তো অল্প টাকায় মনে হয় কিনতেন, এখন আসলে যে দাম হয়েছে এটা কি আপনাদের মধ্যে নাগালের মধ্যে কিনা, আর প্রশাসন আসলে অভিযান চালাচ্ছে কিনা? আসলে বলার মতো কিছু ভাষা নাই, মরার উপর খরার ঘা যা বলে। আমরা যারা সীমিত আয়ের লোকজন আছি আমাদের তো ইনকাম প্রতিনিয়ত বাড়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে যে গ্যাসটা সরকার নির্ধারিত রেট ছিল 1300 সামথিং টাকা, সেটা 1500 বা এরকম পাওয়া যেত। এখন সেটা সরকার নির্ধারিত রেট হয়ে গেছে প্রায় 400 টাকা বেড়ে গেছে। এটা বাজারে পেতে গেলে এখন সেটা কমের পক্ষে বাড়তি আরও 500 টাকা দিতে হচ্ছে, যা 2000 থেকে 2200 টাকায় বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় গ্যাস আছে, সিলিন্ডার ফাঁকা সিলিন্ডার পড়ে আছে। তো এটা প্রশাসনের যতটুকু মনিটরিং তারা করছে বা করে নাই, এটা আরও জোরালো করা উচিত। কারণ প্রশাসনের মনিটরিং ছাড়া এই মুহূর্তে সাধারণ পাবলিক অসহায় অবস্থায় আছে। প্রশাসন সুনন্দা শুনছিলেন যে এই মুহূর্তে প্রশাসনের কিন্তু হস্তক্ষেপ কামনা করছেন কি তারা। আর আমরা গত 5 দিন থেকে দেখেছি যে আগের যে তুলনায় এলপিজি বিক্রি করা হতো, যে দামে বিক্রি করা হতো, এখন কিন্তু সেই দামে নেই। অর্থাৎ প্রায় 2000 থেকে 2200 টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে। আর ক্রেতাদের সবসময় অভিযোগ করে আসছেন যদি বাজার মনিটরিং করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে প্রশাসন যদি এটি নজরে আনেন তাহলে কিন্তু বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে। সুনন্দা, এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ আমার কাছে। শিবন, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব ক্রমে উদ্বেগজনক রূপ নিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। হামের চিকিৎসা ঠিকমতো দেয়া হচ্ছে কিনা, কি বলছেন চিকিৎসকরা? রাজনৈতিক কর্মসূচি নিয়ে আজ মাঠে নামছে বিরোধী দল জামায়াত সহ 11 দল। জুলাই সনদ কার্যকর এবং সংবিধান সংস্কারের দাবিতে বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে
অংশ নেন ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে আজকের এই কর্মসূচির কথা জানান 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান বলেন, রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের বিকল্প নেই। এর অংশ হিসেবে শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7 এপ্রিল বৈঠক করে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। প্রায় 3 মাস পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, বিএনপির এই উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ ইস্যু, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন ও বিএনপি সাংগঠনিক বিষয়ে আলোচনার হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দলের পরবর্তী কাউন্সিল নিয়ে আলোচনা করা হতে পারে বলেও জানা গেছে। বৈঠক প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিবিসি নিউজকে বলেন, বেশ কিছুদিন পর স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। 9 জানুয়ারি সবশেষ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সব মিলে প্রায় 80 লাখ মানুষ চোখের গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন। গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে 50% রোগটি সম্পর্কে সচেতন নয়, যার ফলে রোগ নির্ণয় দেরি হয়। চিকিৎসকরা বলছেন, গ্লুকোমা নিরাময়যোগ্য নয়, তবে সুনিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিয়মিত বিশেষজ্ঞের পরামর্শ নিলে গ্লুকোমা নিয়ন্ত্রিত করা যায়। পরে আমি অনেক ডাক্তার দেখাইছি, কেউ ধরতে পারে না যে চোখের প্রেশারের কারণে যাচ্ছে। আহসান হাবিবের মতো দেশে গ্লুকোমা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 20 লাখ এবং সন্দেহভাজন রোগী প্রায় 60 লাখ। মানুষের শরীরে যেমন রক্তচাপ থাকে, ঠিক তেমনি চোখেরও প্রেশার রয়েছে। এই প্রেশার যখন 21 মিলিমিটারের উপরে চলে যায়, তখন চোখের ভেতরে এক ধরনের চাপ সৃষ্টি হয়, যা চোখ ও মস্তিষ্কের মধ্যে সংযোগকারী অপটিক স্নায়ুর ক্ষতি করে। দৃষ্টিশক্তির সীমা কমতে থাকে। একসময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন আক্রান্ত ব্যক্তি। তবে গ্লুকোমা আক্রান্তদের অর্ধেকের বেশি মানুষই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। রোগের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিমটম থাকে না। আমাদের দেশে প্রায় 90% লোকের গ্লুকোমা সম্পর্কে ধারণা নেই। এটা হলে যেহেতু অন্ধত্ব হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই অন্ধত্ব কখনোই আর ফেরানো যায় না, সেজন্য সচেতন হওয়া খুবই দরকার। চিকিৎসকরা বলছেন, দেশে গ্লুকোমার সব ধরনের চিকিৎসা রয়েছে। চোখে ড্রপ, লেজার বা সার্জারির মাধ্যমে এর চিকিৎসা করা হয়। সো যার যে প্রেশারে গ্লুকোমা নিয়ে আসুক, মানে নার্ভ ড্যামেজ আসুক, আমাদের টার্গেট হচ্ছে তার থেকে প্রেশার কমাবো, যেই প্রেশারে তার আর ফার্দার ড্যামেজ হবে না নার্ভটা। উন্নত বিশ্বে যেসব সার্জারি হচ্ছে, আমাদের দেশেও কিন্তু সেই সার্জারিগুলো হচ্ছে, যেটা আমরা কনভেনশনাল সার্জারি করি ট্র্যাবেকুলেক্টমি। এটা একটু কম কস্টলি, এটা সব পেশেন্টই কিন্তু এফোর্ড করতে পারে। গ্লুকোমার কোনো বয়স নেই, গ্লুকোমা নিয়ে অনেকে জন্মগ্রহণ করে। চোখের ব্যাপারে বাংলাদেশে এখন বিদেশে, আমেরিকা, সিঙ্গাপুরে যা চিকিৎসা হয় তা বাংলাদেশে হয়। চিকিৎসকরা আরও বলেন, গ্লুকোমা প্রতিরোধে 40 বছর বয়সের পর সবাইকে বছরে একবার করে চোখের পরীক্ষা করাতে হবে। যত দ্রুত গ্লুকোমা শনাক্ত হবে, ততই দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা কম থাকবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।